শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। দর্শক, আমরা যাচ্ছি একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে। আর কিছুদিন পরে আপনাদের প্রিয় চ্যানেল আয়ের জন্মদিন, এবং একই সাথে আজকের আমাদের তারকাকথনের সেটটিও বিশেষ হয়ে উঠেছে, কারণ আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি শুধুমাত্রই একজন টেলিভিশন ব্যক্তিত্ব নন, টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ নন, একই সাথে তিনি একজন চিকিৎসক, তিনি একজন সমাজসেবক, তিনি একজন সংস্কৃতি কর্মী, তিনি একজন বিতার্কিক, তিনি একজন উপস্থাপক, এবং বর্তমান সময়ে আমরা তাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও টেলিভিশনের পর্দায় দেখে থাকি। তার হাতে গড়া বাংলাদেশ ডিবেট ফেডারেশন ডিবেটের দুনিয়াতে একটি দারুণ অনন্য মঞ্চ হয়ে গড়ে উঠেছে, এবং একই সাথে টেলিভিশনের পর্দায় শুভেচ্ছা, বাউবি বারো, ক্রিকেট, রোড টু ডেমোক্রেসি, এরকম সব জনপ্রিয় অনুষ্ঠান দিয়ে তিনি আসলে জায়গা করে নিয়েছেন আপামর বাংলাদেশের মানুষের মনে। এবং তার সাথে দেখা হলে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে আসলে মানুষ জিজ্ঞেসও করে থাকে শুভেচ্ছা অনুষ্ঠানটির খবর কি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল নূর স্যার। ধন্যবাদ। স্বাগত আপনাকে তারকাকথনে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এবং আগামীকাল আপনার জন্মদিন, কালকে আপনাকে আমরা পাচ্ছি না, তাই আজকেই আমরা অ্যাডভান্স হ্যাপি বার্থডে আপনাকে জানাতে চাই। ভালো লাগছে, একদিন আগে জন্মদিন হয়ে যাচ্ছে, মানে এবার দুইটা জন্মদিন হচ্ছে, দুদিন আপনি জন্মদিনের আমেজটা পাচ্ছেন। জানাতে চাই অগ্রিম শুভ জন্মদিন, এবং অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আশা করছি আপনার সাথে দারুণ একটি আড্ডা হবে। শুরুতে একটু জানতে চাইবো আপনার ছোটবেলা সম্পর্কে। রেসিডেন্সিয়ালে পড়াশোনা করেছেন, কেমন কেটেছিল আসলে সেই সময়টা? আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, মানে এইচএসসি পাস করা পর্যন্ত একটা স্কুলে পড়েছি, সেটা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমি যখন স্কুলে গিয়েছি তখন আমি এত ছোট যে আমি মানে অনেক কিছু পারতামই না, এত ছোট বাচ্চা আমরা। আমাদের ক্লাসে তখন 40 জন, আমরা সবাই প্রায় কাছাকাছি বয়সের। ফলে একটা অদ্ভুত একটা স্মৃতি আমার। আমি যেহেতু আমরা দুইটা ভাই, এবং ওই সময় তো আসলে এত ছেলেদের সাথে মেয়েদের সাথে কারো ঘনিষ্ঠতা হতো না, মানে একটা পাড়াতেও সবাই যে একসঙ্গে খেলতো ব্যাপারটা এরকম না। তো আমি ওইখানে গিয়ে 40 জন আমারই মতো, মানে 39 জন আমারই মতো ছোট ছোট বাচ্চা দেখলাম, এবং তাদের সাথে পরিচিত হলাম। এইটা আমার জন্য একটা খুব আনন্দের ব্যাপার ছিল। তো প্রথম যেদিন স্কুলে যাই, আমার কাছ থেকে একটা ছেলে আসলো, সে আমার পাশে বসলো। তো আমাদের স্কুলে বই, খাতা, পেন্সিল, স্কেল সব দিয়ে দিত। তো একটা করে টিনের স্কেল দিয়েছিল। ছেলেটাকে আমি বললো, তোমার স্কেলটা দাও। তা আমি দিলাম, সে সেটাকে গোল করে বাঁকা করে চশমা বানিয়ে বললো, নাও তোমাকে একটা চশমা দিলাম। এবং আমার খুব মন খারাপ হলো যে আমার সুন্দর স্কেলটা সে এরকম করলো। পরে আমি দেখি এই ছেলেটা ক্লাসে সবার স্কেলকে চশমা বানিয়ে দিয়েছে গোল করে। তো এইটা আমার একটা স্মৃতি, খুব মজার স্মৃতি। আরো অনেক স্মৃতি আছে স্কুলে। আমার প্রথম দিনের স্মৃতিটা খুব আমার মনে আছে আর কি। আমি স্কেলটা বাসায় আনতে পারি নাই, মানে ওইটাও গোল করে দিয়েছে। আচ্ছা, সেই চশমাটা কি আছে এখন? না, তা নাই, কিন্তু আমি সেদিন ভেবেছিলাম মনে হয় এটাই করে স্কুলে গেলে। আচ্ছা, দিস ইজ দ্য রুল। এইটাই মনে হয় নিয়ম, যে সবার স্কেলটাকে চশমা বানিয়ে দেয়। আচ্ছা, আমরা শুরুতে বলছিলাম আপনার জন্মদিনের কথা, আগামীকাল আপনার জন্মদিন, এবং গত বছর আপনার জন্মদিনে একইভাবে আমরা এই আড্ডায় বসেছিলাম, এবং আপনি বলছিলেন জন্মদিন আসলেই আসলে একটা হিসাব আসে মাথায়, যে আমি কি করেছি, কি করলাম বা কি করব। এই মুহূর্তে আসলে মাথায় কোন হিসাবটা কাজ করছে? জন্মদিন আসলে আমাদেরকে কি করে, আমাদেরকে পেছনের দিকে তাকাতে বলে। সামনের দিকে তো আসলে আমরা এগিয়ে যেতে থাকি। সামনের দিকটা হচ্ছে একটা সময় পর্যন্ত স্বপ্ন থাকে সামনে, এরপরে আসে দায়িত্ব, তারপরে কর্তব্য। এবং এখন আমার কাছে যেটা মনে হয় যে এখন আসলে আরো গভীর চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমরা যখন ছোট থাকি আমরা চিন্তায় সময় খরচ করতে পারি না। আমরা নিজেদেরকে তৈরি করতে থাকি, পড়াশোনা করতে থাকি, চাকরি করি, ব্যবসা করি, অনেক ধরনের নিয়ম যার মধ্যে দিয়ে মানুষের জীবন যায় সেগুলি পরিপূর্ণ করি। কিন্তু মানুষ আবার এই বয়সটিতে এসে অবসর পায়। যেমন শৈশবে তার এক ধরনের অবসর ছিল, খেলাধুলা কিংবা স্নেহের মধ্যে কাটানোর অবসর। এই যে নতুন সময়টা আসছে সামনে, এটা হচ্ছে স্নেহ করা, ভালোবাসা, যত্ন নেওয়া নিজের এবং অন্যদের, এবং চিন্তা করার একটা অবসর। আমার কাছে মনে হয় যে এরকম জায়গাতে এসে মানুষ এমন একটি জায়গা, মানে এমন একটি সময় পৌঁছায় যখন সে তার আত্মসন্তুষ্টি খোঁজে, মানে কতটুকু সে পারলো, কতটুকু পারে নাই, আর কতটুকু বাকি আছে। জীবনের অনেক কিছু না করা থেকে যায়, সেই কাজগুলি সে করতে চায়। তো আমিও সেরকম চিন্তা করছি। আসলে এখনো না করা কি আছে, কি মনে হচ্ছে? অনেক কিছু আছে। যেমন আমার খুবই ইচ্ছা অ্যামাজনের জঙ্গল দেখার, কিন্তু আমি তো সেটা দেখতে পারি না, অ্যামাজনের সেই বন। তো আমার ইচ্ছা অ্যামাজনের বন দেখার, আমার ইচ্ছা
মরুভূমিতে রাত কাটানোর আমার ইচ্ছা, এরকম অনেক কিছু আছে। আমার ইচ্ছা হচ্ছে টানা 7 দিন একটা লাইব্রেরিতে বসে থাকা এবং বই পড়া, আচ্ছা যেটা আমি কখনো করি নাই। তো এরকম অনেক ইচ্ছা আছে। আচ্ছা, আমরা আরো ইচ্ছার কথা শুনবো। এরপর যে একটু জানতে চাইবো যে আসলে রেসিডেন্সিয়াল, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, একজন মেডিকেল স্টুডেন্ট একই সাথে সে হয়ে উঠলো একেবারে দেশের জনপ্রিয় উপস্থাপক। সেই জার্নিটা আসলে কেমন ছিল? আমি মেডিকেল কলেজে যখন গিয়েছি তখন আমি বিতার্কিক হিসেবে খুব জনপ্রিয়। তার আগে আমি রেডিওতে চিঠি লিখে খুব পরিচিত হয়ে গিয়েছিলাম। আমি রেডিওতে একটা অনুষ্ঠান হতো ইয়োর চয়েস, সেটা নোয়েল এবং সাদিয়া নামে দুজন উপস্থাপনা করতো। এটা খুবই জনপ্রিয় ছিল। ওইখানে পছন্দের গান লিখে পাঠালে তারা শোনাতো, শুক্রবারে হতো, এবং ওইটা ছিল রেডিওর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলির একটা। আমার বন্ধুরা সেখানে চিঠি লিখে, তা আমাকে একদিন একজন বলছে যে তুমিও তো চিঠি লিখতে পারো। তা আমি বললাম যে ওখানে কী হয়, বলে যে গান শোনায়। আমি ওটা তো আমি শুনি, কিন্তু চিঠি লিখলে কী হবে? তো সে বলছে যে সবার চিঠি পড়ে না, সবার নাম বলে না। মানে সে খুব গর্বের সাথে বলেছে। তা আমি বাসায় গেলাম, একটা চিঠি লিখলাম। আমার বাবার একটা টাইপরাইটার ছিল। আমি ভাবলাম যে চিঠি যেহেতু পড়েই না, তাহলে হাতে না লিখি, আমি টাইপ করলাম। আমি ওই সময় টাইপ করতে পারতাম। তো আমি সুন্দর করে টাইপ করে একটা চিঠি লিখে সেটা আমি পোস্ট করে দিয়ে ভুলে গেলাম। তারপরে ঢাকায় সাফ গেমস হয়েছিল, দ্বিতীয় সাফ গেমস। তো আমার তখন বয়স কত, 17। তো আমি সেটা লিয়াজ অফিসার হয়েছি। তো ওইখানে সেটা খুব অ্যাক্সিডেন্টালি হয়েছিলাম। তো যেদিন আমাদেরকে সব কাজের পারিতোষিক দিবে, মানে একটা টাকা দেওয়ার কথা ছিল, তো সেদিন যখন আমি গিয়েছি তখন আমি দেখি যে আমারই বয়সী তো অনেকে আছেন, আমার চেয়ে একটু সিনিয়র তারাও আছেন। সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি কি তুষার? তা আমি বুঝতে পারছি না যে কেন এটা জিজ্ঞেস করে। তখন একজন বলল তুমি শোনো নাই, তোমার চিঠিটা রেডিওতে পড়েছে। আচ্ছা, তো আমি খুবই জনপ্রিয় হয়ে গেলাম। ওইটাকে তারা বলেছিল যে ওইটা বছরের সেরা চিঠি। তো তারপরে আমার বয়সীরা আমার নাম শুনলে আমাকে চিনতো, যে তুষার অফ রেসিডেন্সিয়াল মডেল কলেজ বললেই বলতো তুমি সেই তুষার। হ্যাঁ, আমি একটাই চিঠি লিখেছিলাম, ওইটাই বছরের সেরা চিঠি হয়ে গেছিল। তো তারপরে আমি যখন মেডিকেলে ভর্তি হলাম তখন লোকজন আমাকে চেনে, কারণ তখন ডিবেট করি। আবার এই কিছুদিন আগেই সেরা চিঠি হয়েছি। তারপরে আমি আবার একটা কোচিং সেন্টারে যেতাম, সেখানেও অনেক উদ্ভট কাণ্ড কারখানা করেছিলাম। সব মিলিয়ে লোকজন আমাকে চিনত। তারপরে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে প্রথমে বিতর্ক করতে শুরু করি। তো কুইজও করতাম। আমি ঢাকা মেডিকেলের কুইজ টিম এবং ডিবেট টিম দুইটাতেই ছিলাম, এবং দুইটাই চ্যাম্পিয়ন টিম ছিল, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই জন্য আরেকটা খুব ব্যাপার স্যাপার হয়েছিল। আর এরপরে যেটা হয়, বাউবিবার অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতে শুরু করি নিয়মিত। এর আগে একটা দুইটা অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, কিন্তু এত নিয়মিত না। বাউবিবারতে আমি গিয়েছিলাম অংশগ্রহণকারী হিসেবে। তো যখন অংশগ্রহণ করছি 12টা প্রশ্ন হয়তো, তো আমি 6টা 7টার মধ্যে পেরে যাচ্ছিলাম। তো ওইখানে শাইখ সিরাজ ছিলেন। তো উনি এসে আমাকে বললেন যে এইটা তো এইভাবে পারার কথা না, তোমাকে নিশ্চয়ই সাগর বলে দিয়েছে। আচ্ছা, কারণ ফরিদুল্লাহ সাগর ছিলেন এই প্রোগ্রামের প্রডিউসার। ওপেন ইউনিভার্সিটিতে অনুষ্ঠানটা হতো। তো আমি বললাম যে বলে নাই। তো তখন আমাকে সিরাজ ভাই বলছেন, দেখো অনুষ্ঠান তো 25 মিনিটের হয়, তুমি যদি আগে আগে উত্তর দিয়ে দাও তাহলে ওই জায়গাটা ছোট হয়ে যাবে, তাহলে অনুষ্ঠানটা ছোট হয়ে যাবে, তুমি একটা অভিনয় করো, তুমি 11 নম্বরে গিয়ে উত্তরটা দাও। কিন্তু আমি রাজি হই না। কেন, আমি 6টাতে পারি 7টাতে পারি, আমি বলবো না। আমি একটু তেরা হয়ে বসে থাকলাম, এবং আমি 6টা 7টার মধ্যেই দিলাম উত্তর, এবং সাগর ভাই বললেন অসুবিধা নাই, আমরা ডকুমেন্টারি পার্টটা বাড়িয়ে দিব। কিন্তু একটা অনুষ্ঠান হওয়ার পরেই সাগর ভাই আমাকে বাসায় ফোন করলেন একদিন, বললেন যে তুমি অনুষ্ঠানটা উপস্থাপনা করো। আমি বললাম কেন? বললো যে প্রথম যাকে উপস্থাপক নিয়েছিলাম সে সরকারি চাকরি পেয়েছে, চলে যাবে, ট্রেনিং হবে, তো সে এটা করতে পারবে না। তো আমি উপস্থাপককে চিনতাম, মিঠু ভাই। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম আসলে আপনি ছেড়ে দিচ্ছেন? এবং উনি খুব খুশি হলো, বললো এটা তো তুমি কেউ জিজ্ঞেস করে না, তুমি কেন জিজ্ঞেস করছো? বললাম না, আপনি ছেড়ে দিলে আপনার কাছ থেকে পারমিশন নেব যে আমি এটা করবো কিনা। তো উনিও খুশি হলেন, বললেন যে এটা তো খুব অবাক ব্যাপার, কেউ সুযোগ পেলে সাথে সাথে নেয়, আর তুমি অনুমতি নিতে আসছো। আমি সেই যে আমি তো আপনার অনুষ্ঠান, এটা তো আমি আপনাকে জিজ্ঞেস না করে করতে পারি না। তারপর আমি রাজি হয়ে গেলাম, এবং তারপর আমরা প্রায় 4 বছর অনুষ্ঠানটা করেছি, এবং এটা খুবই জনপ্রিয় হয়ে গেল। এটা চলতে হচ্ছে এমন একটা সময় যখন কেউ টিভি দেখে না। ওপেন ইউনিভার্সিটির স্লটটা বিটিভিতে ছিল একেবারে সন্ধ্যাবেলা আজানের আগে। তো ওই সময় অনুষ্ঠানটা জনপ্রিয় হয়ে গেল, এবং এতই জনপ্রিয় যে রাস্তায় রিক্সা দিয়ে গেলে আমার কাছাকাছি বয়সের লোকজন আমার সাথে গল্প করে, একটু সিনিয়র যারা তারা ডেকে কথা বলে। এবং একটা জরিপে দেখা গেল যে এই অনুষ্ঠানটা ওই সময় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান।
তো তাতে আমি আরেকটু বিখ্যাত হয়ে গেলাম। এভাবে বিখ্যাত হওয়ার প্রসেসটা আসলে চলতেই থাকে। আমি কখনো চেষ্টা করি না, মানে আমার মধ্যে কখনো চেষ্টা ছিল না, আমি যা আমি তাই। আমি ভাবতাম যে জীবন হচ্ছে পাখির জীবন, তো আমি যেখানে বসবো যে ডালেই থাকি আমি তো গানই গাইবো। তো আমি যখন বিতর্ক করতাম আমি চেষ্টা করতাম ভালো করার জন্য, কুইজও তাই। যে কোনো জায়গায় গেলে আমি চেষ্টা করতাম যে আমি যতটুকু ভালো পারি অতটুকু সেরাটা করি। তো আমি ওইভাবেই করেছি, আমি কখনো ওইভাবে যে আমি নিজেকে প্রস্তুত করেছি, চেষ্টা করেছি অনেক, মানে আমি এটা চাই, এইভাবে করি নাই। তো তখন দেখা গেল আমি যখন পরীক্ষা দিয়েছি, ডাক্তারি পরীক্ষা, তখন আমাকে বাংলাদেশ টেলিভিশন থেকে জেনারেল ম্যানেজার সাহেব ফোন করলেন, মুস্তাফিজুর রহমান, উনি জেনারেল ম্যানেজার ছিলেন। উনি ডেকে বললেন যে একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাও। তো আমি বললাম আমি তো এটা কখনো বানাই নাই। তো উনি বললেন তুমি ঈদে আনন্দমেলা করো, তারপরে এটা দিয়ে প্র্যাকটিস হবে, তার 2-3 মাস পরে তুমি একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাবে। বলে দিলেন নামটা শুভেচ্ছা। তো আমি প্রথমেই যে ম্যাগাজিন করলাম ওইটা আনন্দমেলা ঈদের, এর আগে কিন্তু আমি কোনো ম্যাগাজিন করি নাই। সেটাও বেশ জনপ্রিয় হলো, ভালো বললো সবাই। তারপরে শুভেচ্ছা, শুভেচ্ছা প্রথম অনুষ্ঠানে এত জনপ্রিয় হয়ে গেল, টেলিভিশনে কয়েক লক্ষ শুধু চিঠি এসেছিল। আমার প্রডিউসার আমাকে ফোন করে বলে যে আমি তোমার চিঠি জায়গা দিতে পারছি না, কারণ আমার রুম ছোট, তুমি জেনারেল ম্যানেজারকে বলো হয় আমার রুম বড় করে দিতে, নাহলে চিঠিগুলো কোথাও রাখতে। এবং বস্তা বস্তা চিঠি আসতে শুরু করলো, 1-2 লক্ষ চিঠি, আরও বেশি হবে, 3-4 লক্ষ চিঠি। তো সেইটা আমাকে আর ছাড়তে দিল না টেলিভিশন। আর টেলিভিশনের উপস্থাপকও যে আমি হয়েছি এটাও কিন্তু আমি চেষ্টা করি নাই। আমাকে বিটিভি থেকে মুসা আহমেদ এবং জিয়া আনসারি ফোন করে একদিন ডেকে নিয়ে গেলেন, ছবি নিলেন, আমার নাম ধাম নিলেন এবং আমাকে বললেন বাসায় চলে যাও। আমি বললাম কেন? বললো তোমার অডিশন হলো। তো আমি বললাম যে এইভাবে কি অডিশন হয়? বলে যে তোমার অডিশন তো আমরা আগেই নিয়েছি, তুমি যখন বিতর্ক করো আমরা তখনই জানি যে তুমি একজন ভালো উপস্থাপক হবে, এখন অডিশন হচ্ছে, তোমার নাম আমরা এখানে দিচ্ছি, বাসায় যাও। তা আমি টেলিভিশনে তালিকাভুক্ত হয়ে গেলাম সেই অল্প বয়সে, খুবই অল্প বয়স। এবং আমি দেখলাম যে আমি ক শ্রেণী উচ্চ উপস্থাপক, মানে আমি প্রথম দিনই একেবারে টপ উপস্থাপক হিসেবে আমাকে তারা তালিকাভুক্ত করেছিলেন। এটা কেউ বিশ্বাস করবে না, কারণ টেলিভিশন তো খুবই দাপ্তরিক জায়গা, ব্যুরোক্রেসি, সরকারি জায়গা, এইখানে তো আসলে কেউ কাউকে ফেভার করে না। কিন্তু আমার ধারণা এখন আমি বুঝি হয়তো এতটাই ভালো ছিলাম যে তারা আমাকে পিক করেছিলেন, চুজ করেছিলেন, এবং আমি চেষ্টা করি নাই। আমরা তো মানে উপস্থাপক হওয়ার জার্নিটা শুনলাম, পরবর্তীতে কিন্তু আপনি বেশ কিছু অনুষ্ঠান বানিয়েছেন। শুভেচ্ছা যখন আমি তৈরি করতে শুরু করলাম ইরা, তখন টেলিভিশনে ম্যাগাজিন অনুষ্ঠান যে উপস্থাপক সেই বানায়, এইটা অন্য কেউ করে না। হানিফ সংকেত তারটা ইত্যাদি বানাতেন। এর আগে আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আনিসুল হক, তারা যখন অনুষ্ঠান বানাতেন নিজের অনুষ্ঠানটা নিজেরা তৈরি করতেন। একজন প্রডিউসার থাকতো, কিন্তু পুরো সময়টা উপস্থাপক এটা তদারকি করতো, এটাই ছিল রীতি। আচ্ছা। তো আমিও গিয়ে আসলে এটাই করেছি, কেননা আমি তো আনিসুল হকের অনুষ্ঠানগুলো আমি লিখে দিতাম ছোটবেলা থেকে। সেই 17-18 বছর বয়স থেকে আমি আনিসুল হকের জন্য স্ক্রিপ্ট লিখতাম, আইটেম রেডি করতাম। ওনার সঙ্গে আমার বিশ্ব সাহিত্য কেন্দ্রে পরিচয় হয়েছিল। তো ওইখানেও উনি আমাকে পছন্দ করে নিয়ে গিয়েছিলেন। কেন পছন্দ করেছিলেন আমি জানি না, কিন্তু উনি আমাকে বললেন যে তোমার অনেক বুদ্ধি, তুমি আমাকে এটা করে দিবা। এবং আমি খুব মনের আনন্দে করতাম। আমি কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু নিতাম না, কোনো দিনই নেই। আমরা শুভেচ্ছা নিয়ে কথা বলছিলাম। উনি আমাকে কফি খাওয়াতেন, চা খাওয়াতেন, স্যুপ খাওয়াতেন। আমি তাতেই, এবং ওনার নতুন গাড়ি ছিল, উনি ভেসপা থেকে নতুন গাড়ি কিনেছিলেন, সে নতুন গাড়িতে আমাকে নিয়ে ঘুরতেন। এটি আমার আনন্দ ছিল, আনিসুল হকের সাথে আমি ঘুরে বেড়াই। আমরা শুভেচ্ছা নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাইবো সে সময় আসলে এই যে উপস্থাপকের প্রোগ্রাম বা অনুষ্ঠান বানানোর সময় এত বেশি সম্পৃক্ততা ছিল বা একটা টিম ওয়ার্কের ব্যাপার ছিল, সেই জায়গাটা টিমটা আমরা তৈরি আসলে কতটুকু প্রস্তুতির ব্যাপার ছিল সেখানে এবং কিরকম সময় লাগতো? আমি তো প্রতি মাসে একটা অনুষ্ঠান বানাতাম। আমি প্রথম 15 দিন খরচ করতাম আইডিয়া কিভাবে কি হবে, আর পরের 7 দিন খরচ করতাম রেকর্ডিং এ, আর তারপরে 7 দিন হচ্ছে এডিটিং এ। মানে আমি সারা মাস এই অনুষ্ঠানটার পেছনে কাজ করতাম এবং খুব বেশি টাকা পেতাম না। টেলিভিশন আমাকে 850 টাকা দিত। আচ্ছা। এবং ওইটাই টাকা, আর 600 টাকা বা 650 টাকা দিত হচ্ছে এই গ্রন্থনা করার জন্য। তো গ্রন্থনার উপস্থাপনার জন্য আমি 1450 টাকা পেতাম একটা অনুষ্ঠান করলে। আমার খরচ তার চাইতে বেশি হতো, কেননা টেলিভিশনে যেতে আসতে রিক্সা ভাড়া, বাস ভাড়া, গাড়ি ভাড়া, খাবার, সেখানে টাকা খরচ হয়ে যেত। এবং পরবর্তীতে আপনি অন্যান্য যে অনুষ্ঠানগুলি বানিয়েছিলেন, যেগুলো এটা বিশ্বাস করবে না যে মাত্র 1400 টাকা নিয়ে আমি মাসের পর মাস টেলিভিশনে শুভেচ্ছা বানিয়েছি। সেটা নিয়ে মনের আনন্দে আসলে অনুষ্ঠানগুলি মনে হয় বানাতেন। একটা ছিল আনন্দ, একটা ছিল চ্যালেঞ্জ। একটার পর একটা অনুষ্ঠান তৈরি করতাম, যে অনুষ্ঠানের পুরোটা আমার। ওইখানে যারা কৌতুক করতো, কৌতুকগুলি আমার। আসলে আমি যেহেতু কৌতুক করতে পারবো না, তাই আমি কৌতুকের শিল্পী এনে তাদেরকে আমার স্ক্রিপ্ট দিয়ে দিতাম। আচ্ছা। এবং ওইখানে যা কিছু হতো সবকিছু, প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমার হিসাব করা ছিল। তো এটা আমার খুব ভালো লাগতো। এত অল্প বয়সে আমি একটা
অনুষ্ঠান বানাই যেটা সবাই দেখে। আমার তো তখন বয়স 26ও হয় নাই। তো এত অল্প বয়সে আমি ওই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 2টা অনুষ্ঠানের একটা বানাতাম। বাহ। এবং এখন যখন রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আপনাকে মানুষ জিজ্ঞেস করে যে আপনি আর শুভেচ্ছা অনুষ্ঠানটা বানাবেন কিনা, কিংবা তখন আসলে কেমন লাগে? অনুষ্ঠানটা জোর করে বন্ধ করে দিয়েছিল। তো আমি কি হচ্ছে সেই রকম একটা লোক যাকে সব সরকার এসে টেলিভিশনে যেতে বাধা দিয়েছে। এর একটা বড় কারণ হতে পারে আমি আসলে যৌক্তিক কথা বলতে পছন্দ করি। তো কোথাও না কোথাও যারা ক্ষমতাবান তারা আমার কথা পছন্দ করে না, এটাই স্বাভাবিক। তো তারা কি করবে, তারা শোধ এইভাবে নিয়েছে। আমার উপস্থাপক জীবনকে ছোট করে দিয়েছে আসলে বিভিন্ন সরকারের মধ্যে বসে থাকা শত্রুভাবাপন্ন লোকেরা। তো একটা পর্যায়ে আমি অভিমান করেছি, আমার মনে হয়েছে যে এই কাজটা কেন করবো আমি, ইটস নন রিওয়ার্ডিং, এটা করে তো আমি কি পাই, মানুষের ভালোবাসা পাই, এর বেশি কি, আর এত যন্ত্রণা। তো আমি বন্ধ হয়ে যাওয়ার পরে চালু হওয়ার সুযোগ এসেছিল, আমি আর চালু করি নাই। এবং সেই চালু করার পেছনেও আমাকে নানান ধরনের কথা বলা হয়েছিল, তদবির আনতে হবে, মন্ত্রীদের সই আনতে হবে। তো আমি সেগুলাতে রাজি হই নাই, আমি করি নাই। আমি আনতে পারতাম কিন্তু আমি রাজি হই নাই। আচ্ছা। এবং এটারও একটা লম্বা ঘটনা আছে, আমি বলতে চাই না, অনেক হয়তো দুঃখ পাবে এটা শুনলে, অনেকে আমাকে উদ্ধত ভাববে, কিন্তু আমি পারতাম এই কাজটা করতে, আমি করি নাই। আমি মানুষের কাছে হাত পাততে পছন্দ করি না। যদি আপনি কিছু চাইবেনই তাহলে আপনি স্রষ্টার কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। মানুষ মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আমরা শুভেচ্ছা অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম, আপনার উপস্থাপনা নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম। উপস্থাপনা ছাড়া, বই পড়া ছাড়া আব্দুন্নুর তুষার আর কি করতে পছন্দ করে? আমি উপস্থাপনাটাই করেছি খুবই অ্যাক্সিডেন্টালি। আমি বই পড়তে খুবই পছন্দ করি। আমি এখনো কোথাও গেলে বই কিনি, আমার সঙ্গে বই থাকে, এবং আমি প্রতিদিন অন্তত 100 পাতা বই পড়ি। এটা আমাকে পড়তেই হবে, কোনো না কোনোভাবে আমি পড়ে ফেলি। আরেকটা হচ্ছে আমি গান শুনতে পছন্দ করি, আগে অনেক শুনতাম, ইদানিং কম শুনি। আমি লিখতে খুব ভালোবাসি, একটা সময় আমি পত্রিকায় নিয়মিত লিখতাম। এখন যেহেতু ফেসবুক আছে, আমি মাঝে মাঝে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখি। আর এর বাইরে আমি বেড়াতে পছন্দ করি, আমার ছেলের সাথে সময় কাটাতে আমি খুবই পছন্দ করি। আমার ছেলে অন্যদের মতো না, বিশেষ শিশু, সে তার সঙ্গে আমার পুরো সময়টা খুব আনন্দে কাটে। আমার একটা ভাগ্নি আছে, সে আফ্রিকাতে থাকে। সে যখন আমার সাথে কথা বলে কিংবা যখন সে বাংলাদেশে আসে, আমি তার সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করি। সেও খুব মেধাবী এক শিশু। তার একটা গল্প বলতে পারি, আমাকে একজন ভদ্রলোক 1 টাকা দিয়ে একটা মোটরসাইকেল উপহার দিয়েছিলেন। আচ্ছা। সবাই চিনবে তাকে, আমি নাম বললে যেটা ঘটবে সেটা হচ্ছে অন্যরা গিয়ে তার কাছে মোটরসাইকেল চাইবে, খুবই দামি মোটরসাইকেল। তো সেইটা আমি পেয়ে তো খুব আনন্দিত, আমি এটা চালাবো, কিন্তু আমার মাথাটা একটু বড়, এটার পাওয়া যায় না, হেলমেট পাওয়া যায় না। তো আমি যখন হেলমেট খুঁজছি, আমার ভাগ্নি সে বলেছে, মামা আমি তোমাকে হেলমেট এনে দিব। তো আমার বোনের, স্বাভাবিক, বোনকে গিয়ে বলেছে, আমার একটাই বোন, তো বোন আমার জন্য হেলমেট কিনে দিয়েছে আমেরিকার থেকে। আচ্ছা। এবং সেটা তারা নিয়ে এসেছে এত দূর। তারপর কি বাইক চালানো হয়েছে? না, সে আমাকে ওইটা দিয়ে বললো, মামা তুমি তো হেলমেট চেয়েছিলে। আমি বললাম হ্যাঁ। বলেছে হেলমেট পেয়েছো? আমি বলছি হ্যাঁ। বলেছে হেলমেটটা পরে বসে থাকে, যেহেতু বাইক চালাতে পারবে না। এটা কেমন শর্ত? আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা? বলছে হেলমেট চেয়েছো, হেলমেট দিয়েছি, হেলমেট পরে তুমি বসে থাকবে, কিন্তু বাইক চালালে অ্যাক্সিডেন্ট হয়, আমার মামার তো হাত পা ভাঙতে পারবে না, তাই আমি তোমাকে হেলমেটটা দিয়েছি এই শর্তে যে তুমি বাইক চালাতে পারবে না। তারপরে কি আর বাইক চালানো হয়েছে? না, আমি যখনই এটা করতে নেই না, বাইক তো আমি পারি একটু চালাতে, কিন্তু যখনই আমি ভাবি যে রাস্তায় গিয়ে একটু চালাই, তখন আমার ওর কথা মনে পড়ে যে ও তো বলেছে যে হেলমেটটা পরা যাবে কিন্তু বাইক চালানো যাবে না। তাহলে 1 টাকার সেই বাইক এবং হেলমেট সযত্নে বাসায় রাখা 1 টাকার বাইক এবং 0 টাকার হেলমেট, এবং বাইকটা সেই রকম, কিন্তু এটার ছবি কেউ দেখলে বুঝবে এটা আসলে খুবই সুন্দর। আচ্ছা, আমরা তো বুঝতে পারছি তাহলে সংগ্রহে অনেক কিছুই আছে। কিন্তু মানুষ যে 1 টাকা দিয়ে কাউকে বাইক দেয়, এটা খুব মজার ব্যাপার না? ভীষণ মজার ব্যাপার। আব্দুন্নুর তুষারের সংগ্রহে আর কি কি আছে একটু জানতে চাই। আমি গাড়ির মডেল জমাতে খুব পছন্দ করি, ছোট ছোট গাড়ির মডেল, যেগুলি অনেক দামি, যেগুলি যাদের পয়সা আছে তারা গ্যারেজে রাখে, আমি সেগুলো আমার শোকেসে রাখি। আচ্ছা। আমি ওই যে স্কেল মডেল বলে গাড়ির, সেটা জমাতে পছন্দ করি। তো সেই রকম আমি সব বিখ্যাত গাড়িগুলি, যেমন ব্যাক টু দ্য ফিউচার ছবিতে একটা ডিলোরিয়ান গাড়ি আছে, তারপরে ব্যাটম্যানের যে ব্যাট মোবাইলগুলি, তারপরে জেমস বন্ডের প্রত্যেকটা মুভিতে সে আলাদা আলাদা এক ধরনের গাড়ি ব্যবহার করে, সেগুলো প্রত্যেকটাই আপনার সংগ্রহে। তারপরে হার্ভি বলে একটা ছবি আছে, সেই ছবির যে গাড়ি, তো এইগুলি আমি আলাদা আলাদা করে জমাই। বাহ, চমৎকার। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি। আমরা এরোপ্লেনের মডেল জমাতেও পছন্দ করি। আরেকটা জিনিস আমি জমাই, সেটা হচ্ছে একসময় জমাতাম কয়েন। আমি সারা পৃথিবীর বিভিন্ন দেশে কয়েন জমাতাম, পরে এই অভ্যাসটা
মানে কমে গেছে, আর এখন আর জমাই না। স্ট্যাম্পও জমিয়েছে এক সময়। আমার কাছে বাংলাদেশের অনেক রেয়ার স্ট্যাম্পস আছে যেগুলো আমি জমিয়েছি। তাহলে পছন্দের অনেক কিছুই আছে। আমরা একটু আমি আগে যে এক একটা কাজ এক একটা সময় করতে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় জীবন তো একটা, সেই জীবন তো আমি আরেকবার পাবো না। তাই এই জীবনে যা কিছু সুন্দর, আমি যদি সুযোগ পাই আমি সুন্দরের কাছে থাকার চেষ্টা করি। আচ্ছা, আমরা পছন্দের অনেক কিছুই শুনলাম। একটু আগে শুনলাম আপনি গান শুনতেও ভীষণ পছন্দ করেন। কোন ধরনের গান আসলে আব্দুল তুষার বেশি সব ধরনের পছন্দ গান, করেন? আজম খান থেকে শুরু করে একেবারে রবীন্দ্রসঙ্গীত আমি সব আচ্ছা। পছন্দ করি। গান হচ্ছে সুরের একটা খেলা, এবং সব গানের মধ্যে সুর থাকে। সুর, বাণী, ছন্দ, তাল, লয় এসব মিলিয়ে যে এক অসাধারণ অনুভূতি তৈরি করে, সেই অনুভূতিটা আমি পছন্দ করি। তাই আমি কিন্তু পল্লীগীতি শুনি, আমি মারেফতি গান শুনি, আমি বাউল গান শুনি, আমি ইংরেজি গান শুনি, ভিন্ন ভাষার গান শুনি। মানে আমি গান শুনতে পছন্দ করি। আমি প্রথম ম্যাগাজিন অনুষ্ঠানে আমি প্রথম ফিউশন করেছিলাম, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, এই গানটা আমি ফিউশন করেছিলাম ফিডব্যাকের সাথে। এখন তো কত এই যে কোক স্টুডিও হয়, কত কিছু হয়, এই জিনিস আমি করেছি হচ্ছে 1994 সালে। বাহ! এবং আমরা দেখেছি আয়ুব বাচ্চুর অনেক গানও আপনার অনুষ্ঠানে পরিবেশনা। আয়ুব বাচ্চু, জেমস, পার্থ, নকিব ভাই, বাপ্পা, এরা মানে যারা গান গাইতো, অর্থহীনের সুমন, এদের সব ভালো গানগুলো আমি শুভেচ্ছা নিয়ে আসতাম। এবং আমি গান শিকারী ছিলাম। তাদের সঙ্গে আমার কথাই ছিল যে নতুন যে গান হবে অ্যালবাম, সেটা আমাকে শোনাবে। আমি পছন্দ করে ভালো গানগুলো নিয়ে ফেলার পরে বাকিটা অন্যান্য অনুষ্ঠানে গাইতে পারবে। তা আমি সবসময় সেরা গানটা বেছে নিয়ে আসতাম, এবং সেই গানগুলি প্রত্যেকটা অনুষ্ঠানে যে গান যেত অনেক জনপ্রিয় হতো। আমার গানের কান ভালো, মানে আমি গান শুনলে বুঝতে পারি যে কোন গানটা সবাই শুনবে। বাহ! আমরা গান নিয়ে কথা বললাম, আর উপস্থাপনা নিয়ে তো অনেক কথাই বললাম। বর্তমান সময়ে আসলে আমরা দেখি উপস্থাপনার এই জায়গাটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আসে। আপনিও বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপকদেরকে নিয়ে, কিংবা উপস্থাপনা নিয়ে, উচ্চারণ নিয়ে বা শব্দচয়ন নিয়ে। আসলে এই জায়গাটাতে আপনার বর্তমান সময় পরিপ্রেক্ষিতে কি বলার আছে, বা আপনি বিষয়টা নিয়ে কি ভাবছেন আসলে? উপস্থাপনা একটা শিল্প। সব মানুষ উপস্থাপক না। আপনি টেলিভিশনে কথা বলছেন মানে আপনি উপস্থাপক হয়ে গেলেন, ব্যাপারটা সেরকম না। একজন উপস্থাপক যেভাবে কথা বলে, যেমন কথা বলে, সেটা হচ্ছে তার পরিচয়। মানুষ কিন্তু আলাদা করে বলতে পারে আনিসুল হক একজন উপস্থাপক, আব্দুল্লাহ আবু সাইদ একজন উপস্থাপক, কারণ একজনের সঙ্গে আরেকজনের কথা বলার ভঙ্গি, ভাষা, দাঁড়ানোর ভঙ্গি, পোশাক আলাদা, এবং তাদের যে প্রকাশভঙ্গি সেটাও আলাদা। আপনি কথা বলতে পারেন, আপনি দেখতে ভালো সুন্দর জামা কাপড় পরেছেন, আর দাঁড়িয়ে কথা বললেন ইয়ো গাইজ, ইয়ে গাইজ বলে আপনি উপস্থাপনা করলেন। আপনি অশ্লীল কিছু প্রশ্ন করলেন, যেসব ধাঁধার উত্তর দুই রকম হয় সেগুলো জিজ্ঞেস করে আপনি নিজেই হাসতে থাকলেন। যাকে প্রশ্ন করেছেন সেও এক ধরনের অদ্ভুত হাসি দিল, ভুরু কুঁচকে ফেললো। এই জিনিসগুলি উপস্থাপনা না, এইগুলি হচ্ছে দর্শককে আকৃষ্ট করে লাইক এবং ভিউ কামানোর ধান্দা। লাইক এবং ভিউ কামানোর ধান্দা কিন্তু উপস্থাপনা না। উপস্থাপনা এমন একটা শিল্প যেখানে উপস্থাপককে তার অনুষ্ঠানের বাইরে মানুষ মনে রাখবে। অনুষ্ঠান পরিচিত হবে উপস্থাপকের নামে। শুভেচ্ছা একটা অনুষ্ঠান, কিন্তু এটা তুষারের অনুষ্ঠান। কিন্তু এখন যারা উপস্থাপনা করেন, এরা ওই অনুষ্ঠান থেকে বের হয়ে গেলে ওনারা কে মানুষ মনে রাখে না। এই যে অদ্ভুত ব্যাপারটা তৈরি হয়েছে, এইটা খুবই আমাকে এক ধরনের বিরক্ত করে। আরেকটা হচ্ছে যে এই উপস্থাপকরা নিজেদের কোনো কথা নিজেরা ঠিক করেন না। যার জন্য অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি ওই ধাঁধাটা ধরিয়ে দিয়েছেন, আর উনি এটা খুব বলে হি হি করে হাসছেন। তারপর সবকিছু মিলিয়ে আব্দুল তুষারের প্রিয় উপস্থাপক কে এই সময়? আপনি যদি বলেন অনেকে এই জন্য যে আমি তো আমার পরে অনেক উপস্থাপককে দেখেছি। পাখি, খায়রুল ইসলাম পাখি, সে থাকে না এখন বাংলাদেশে, সে খুব ভালো উপস্থাপনা করতো, এবং আমি একসময় ভেবেছিলাম যে সে উপস্থাপনাতেই স্থায়ী হবে। সে কিন্তু অভিনেতাও ছিল। তো পাখি চলে গিয়েছে, বেশি দিন অনুষ্ঠান করে নাই। আপনি যদি বলেন নাবিলা এবং মারিয়া নূর, এই দুইজন খুবই ভালো উপস্থাপনা করতো। এদের মধ্যে ভালো উপস্থাপনা করার একটা চেষ্টা ছিল। মারিয়াও চলে গেছে বিদেশে, নাবিলা তো এখন অভিনয় করে বেশি। রুমানা মালিক বলে একটা মেয়ে ছিল, মুনমুন, সে ভালো উপস্থাপনা করতো। অপি কিছুদিন ভালো উপস্থাপনা করেছে, কিন্তু অপি উপস্থাপক হতে চায় নাই। তো ওই অর্থে যদি আপনি বলেন যে খুব ভালো উপস্থাপক, আমি বলবো যে আমি যাদের নাম বলেছি এদেরই আমি দেখি যে কিছু ভালো উপস্থাপনা করেছে। আর এখন তো উপস্থাপকরা ঠিক অনুষ্ঠান করে না, তারা রিল করে। তাদের অনুষ্ঠান পুরোটাকে একসাথে দেখে না, কেটে কেটে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে দেখে। তো এইটা তো ভিন্ন ধারার উপস্থাপনা। আমি এটার সঙ্গে নিজেকে খুব একটা
মিলাতে পারি না। আমরা একেবারে এই আয়োজনের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা দেখেছি সবসময় আসলে সময়ের কথা আপনার নাম বলতে পারি আমি, কিন্তু বলবো না, এটা ঠিক না অনুষ্ঠানের মধ্যে আরেকজনের প্রশংসা করা। মানে যে আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ প্রশ্নটি করতে চাই আপনাকে। আমরা দেখেছি দেশের বিভিন্ন সময়ে আপনি দেশটা বদলে একটু সুন্দর বাংলাদেশ হোক এই ব্যাপারটি নিয়ে আপনি সবসময় সোচ্চার থেকেছেন। যারা তরুণ আছে, যারা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে, সুন্দর বাংলাদেশ গড়ায় কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে শেষ কি বলতে চান? যারা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চায় তাদের নিজেকে আগে সুন্দর করে গড়ে তুলতে হবে। আপনি নিজে যদি সুন্দর না হন, আপনি নিজে যদি একজন উন্নত মানুষ না হন, আপনি কি করে বাংলাদেশকে উন্নত করবেন? নিজের মধ্যে যে গুণ আপনার নাই, আপনি সেই গুণ আরেকজনের মধ্যে কিভাবে দিবেন? নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে উদাহরণ সৃষ্টির মাধ্যমে নেতৃত্ব দেয়। দল তাকে নেতা বানায় না, সে একজন নেতা বলে দল তাকে বেছে নেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে দল আপনাকে নেতা বানায়, কিন্তু নেতার কাজ হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেওয়া। নেতার কাজ হচ্ছে একটা ভবিষ্যতের স্বপ্ন মানুষকে উপহার দেওয়া। নেতার কাজ হচ্ছে তার আচরণ এবং তার কাজের মধ্যে দিয়ে উদাহরণ সৃষ্টি করা, যে উদাহরণ অন্যরা অনুসরণ করবে। আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে এখন আমরা সেই রকম নেতৃত্ব দেখতে পাই না। নেতা যখন কথা বলবেন তখন পাখিও চুপ করে শুনবে, এটাই হচ্ছে নেতার বক্তৃতা। নেতা যখন হেঁটে যাবেন তখন আরেকজন লোক দূর থেকে তাকিয়ে ভাববে যে এর পেছনেই হাঁটা যায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই নেতৃত্ব এখন আর পাই না, কিন্তু আমি আশা করি যে ভবিষ্যতে এরকম নেতা তৈরি হবে। আমি যে এত বছর ধরে বিতর্কের পেছনে সময় দিয়েছি এর একটি বড় কারণ হচ্ছে আমি বিশ্বাস করেছি যে আমি যাদের সামনে দাঁড়াই, যাদেরকে এই যুক্তি সহনশীলতার কথা বলি, তাদের মধ্যে ভবিষ্যতের কোনো নেতা আছে। আমি আজকে তাকে চিনতে পারছি না, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সে এসে আমার সামনে দাঁড়াবে এবং বলবে যে আমি সেখানে ছিলাম যেখানে আপনি বলেছিলেন নেতার কেমন হওয়া উচিত। তো আমি আমার নেতা খুঁজছি এবং আমার ধারণা যে ভবিষ্যতে আমি সেরকম একজন মানুষকে হয়তো বাংলাদেশ পাবে খুঁজে এবং বাংলাদেশ সামনের দিকে যাবে। অনেকেই বলে যে ব্যক্তি কি আসলে খুব গুরুত্বপূর্ণ? আমি মনে করি ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত পরিবর্তন এসেছে এটা সবাই মিলে একসাথে করে নাই। একজন ব্যক্তি সবাইকে এক জায়গায় করেছে এবং তারপরে সবাই মিলে পরিবর্তন এনেছে। নেতৃত্বহীন কোনো আন্দোলন, অভ্যুত্থান, কোনো পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না, কারণ তার পেছনে কোনো আদর্শ থাকে না, তার সামনে কোনো আদর্শ থাকে না। ক্ষমতা কোনো লক্ষ্য না, ক্ষমতা কি করে কাজে লাগানো যায় সেটা হচ্ছে লক্ষ্য। তবু আমরা প্রত্যাশা করি আসলে সঠিক সুযোগ্য যারা আছেন তারা বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ দারুণ সব কথা বলার জন্য, বরাবরের মতোই আমাদের আয়োজনে আসবার জন্য, এবং আবারও অগ্রিম শুভ জন্মদিন আপনাকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আপনি যত উপস্থাপক থাকেন এটা আমি বলেছি। এটা কেন বলেছি? কারণ এর আগের বছর আপনি আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। ভালো কিছু দেখলে সেটা নিজের জন্য চাইতে হয়, এটা হচ্ছে নিয়ম। আপনি যদি ভালো কোনো কাজ কাউকে করতে দেখেন তাহলে ওই উৎসাহটা তাকে দিতে হবে। হয় আপনি তার সঙ্গে থেকে উৎসাহ দিবেন, অথবা তাকে আপনি প্রশংসা করে বলবেন যে কাজটা ভালো হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক জানেন যে আমাদের দেশে কেউ কাউকে প্রশংসা করে না, ভাবে প্রশংসা করলে সে ছোট হয়ে যাবে। বরং যারা প্রশংসিত হয় তাদের পেছনে লেগে যায়। এবং আমি সারা জীবন এইটা থেকে দূরে থাকার চেষ্টা করেছি। আমি মানুষের কাজের সমালোচনা করি, কিন্তু মানুষের ব্যক্তিগত কোনো সমালোচনা করি না। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি আগামী বছর আবারও এই দিনে আপনার সাথে বসতে পারবো, তারকাকথনের সেটে আপনার জন্মদিন একসাথে উদযাপন করতে পারবো। আমরা অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আবারও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি এভাবেই আপনার জীবনটাকে উদযাপন করতে থাকুন, মানুষের ভালোবাসা পেতে থাকুন, এবং আমাদের পক্ষ থেকে সবসময় আপনার জন্য দোয়া, আপনার জন্য ভালোবাসা থাকবে। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও আব্দুল নূর তুষার, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, তার জন্য শুভকামনা জানাচ্ছেন, দোয়া করবেন তার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা কেক কাটতে কাটতে আজকের আয়োজন থেকে বিদায় নেব।